প্রাপ্তি নিচে এসে নাস্তা রেডি করলো। তিনজনের জন্য আলাদা নাস্তা বেড়ে নিল। মোনা এসে চেয়ারে বসলো। স্যান রেডি হয়ে নিচে আসলো। তারপর একসাথে তিনজন নাস্তা করা শুরু করলো। মোনা হালকা হাসি দিয়ে বলল, এত রোমান্স, বাহ! তোদের রোমান্সের কারণে আমার দেরি হয়ে গেল। 9:30 উপস্থিত থাকতে হবে আমাকে মেডিকেলে। আর এখন 9:15 বাজে অলরেডি। এখান থেকে যেতে কম হলো 25 মিনিট লাগবে। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি তোকে ড্রপ করে দিব। স্যাম, হইছে, তুই আমাকে ড্রপ করে যাবি তোর অফিস রেখে? তাও আবার দেরি হয়ে যাবে না? আফু আমাদের কারণেই তো তোমারে লেট হলো, তাইও তোমাকে ড্রপ করে দিবে, চিন্তা করো না। প্রাপ্তি, আরে ব্যাপার না, আমার নিজের ব্যবসা, কিছু হবে না একটু লেট করে গেলে। আচ্ছা ঠিক আছে তাহলে। তারপর সবার নাস্তা খাওয়া শেষ হলে সায়ান আর মোনা একসাথে বেরিয়ে যায়। প্রাপ্তি মোনাকে বলে, আপু আবার এসো, বেরিয়ে যাও আমাদের বাসায় আরেকবার। আচ্ছা আপনি, আসবনি বলে বিদায় নিল তারা। তারপর সকাল 10টায় শপিং কাঁচা বাজার করে দিয়ে গেল। প্রাপ্তি সেগুলো কেটে কুটে দুপুরে রান্না সেরে নিল। তারপর গোসল করে নামাজ পড়ে খাবার খেয়ে নিল। দুপুরে খাওয়ার পরে একটু ঘুম দিল প্রাপ্তি। হঠাৎ ওর ফোনে একটা কল আসলো। রিসিভ করলো। প্রাপ্তি, আমি মোনা বলছি। হ্যাঁ আপু বলো। তোমার কাজ হয়েছে? হ্যাঁ কাজ তো শেষ। ও আচ্ছা ভালো। বাসায় গেছো ঠিক মতো? না আপু। কেন? দিনের 2:15 বাজে, এখনো বাসাও যায়নি কেন আপু? আসলে খালামুনিরা কেউ বাসায় নেই, ওরা রাঙামাটি গেছে। খালুর ব্যবসায়িক মনোবোজনে তোমাকে জানায়নি। কেন তারা? খালামুনির একদমই মনে ছিল না আমার কথা। আমি একটু আগে কল দেওয়ার পর বললো কথাগুলো। ও, তুমি এত কিছু ভাবছো কেন আপু? তুমি বাসায় চলে এসো। আচ্ছা ঠিক আছে, এই বলে ফোন রেখে দিল। তারপর 3টায় মোনা বাসায় সে পৌঁছালো। এসে ফ্রেশ হয়ে নিল। তারপর খাওয়া দাওয়া করে দুজনে মিলে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল। কথার ফাঁকে হঠাৎ করেই মোনা প্রাপ্তিকে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রাপ্তি, একটা সত্যি কথা বলবে? কি কথা আপু? তুমি সুখে আছো তো? মানে এটা আবার কেমন প্রশ্ন আপু? আহা, আমার প্রশ্নের উত্তর দাও তুমি। হ্যাঁ আপু, অবশ্যই আমি সুখে আছি। সকালের ঘটনা দেখার পরেও এমন প্রশ্ন কেন আপু? কোনো সমস্যা? না না, তেমন কিছু না। বলো আপু, কি হয়েছে? আসলে আমার কোনো জানি মনে হচ্ছে সায়ান তোমাকে মিথ্য ঘোরের মধ্যে রেখেছে। মানে মানে ও এখনো অন্য মেয়েদের সাথে রিলেশন মেনটেন করে। আফু জোর গলায়, আমি মিথ্যা বলছি না প্রাপ্তি। আফু তুমি এসব কথা কেন বলছো? স্যার সত্যি আমাকে ভালোবাসে, ও আমাকে মিথ্যা ঘোরালে কেন রাখবে বলো? কারণ এটা ওর অনেক আগের স্বভাব। হ্যাঁ আপু আমি জানি ও আগে কেমন ছিল, কিন্তু এখনো আগের মতো নেই। কিছুই জানো না তুমি প্রাপ্তি। শুনবেন আমি কি জানি? বলো দেখি, কি জানো তুমি? তারপর প্রাপ্তি মোনার কাছে সব কথা বলল। সারা ড্রিঙ্কস, সিগারেট খাওয়া, মেয়েদের নিয়ে ডুবে থাকা, জোর করে ওকে ভোগ করা, তারপর ওর সামনে রিয়ার সাথে কাটানো রাত, সব কিছু বলল। রিয়া সায়ানের সাথে কি করেছে তাও বলল। তারপর সায়ানের মধ্যে এই পরিবর্তন এসেছে। প্রাপ্তি মোনাকে সবগুলো কথা খুলে বলল। সব কথা শুনে মোনা বলল, বিষয়টা তাহলে এমন দাঁড়ালো যে তুমি হচ্ছ সায়ানের রক্ষিতা, এক প্রকারের ভোগের সামগ্রী ছাড়া আর কিছুই না। একটা মানুষ এত সহজে না আপু এমন কিছু। আমাকে শেষ করতে দাও, আমার কথাগুলো শোনো আগে, তারপরে বলো। জি আপু। একটা কথা, মানুষ এত সহজে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় না প্রাপ্তি। তুমি একটা শিক্ষিত মেয়ে, এত বোকা হলে চলে? লজিক দিয়ে বোঝার চেষ্টা করো যে কোনো কিছু। আপু তুমি কি আমার সংসারটাতে সন্দেহের বীজ ঢালতে চাচ্ছ? সি প্রাপ্তি, কি বলো তুমি এসব? আমি তোমার খারাপ কেন চাইবো বলো? তাহলে তুমি এইভাবে কেন বলে যাচ্ছ সায়ানের বিরুদ্ধে? আমি তোমাকে বারবার বলছি ও চেঞ্জ হয়ে গেছে,
কিন্তু তুমি তোমার মতো করে মন গড়া কথাই বলেই যাচ্ছ। মন গড়া না প্রাপ্তি, রিয়াকে আমি চিনি। আমরা সবাই একসাথে পড়াশোনা করেছি। সায়ান রিয়াকে নিয়ে কিছুটা সিরিয়াস ছিল, আর সেই সিরিয়াসনেসটা এখনও কাটেনি। সায়ান এখনও রিয়ার সাথে রিলেশন কন্টিনিউ করে যাচ্ছে। তোমার কাছে এসবের প্রমাণ কি? প্রমাণ আমার কাছে নাই বলে তোমাকে এত কথা বলতে হচ্ছে মুখ খুলে, তাহলে তো প্রুফ দেখাতাম তোমাকে। শোনো প্রাপ্তি, আজকে সকালে যখন আমি সায়ানের সাথে ছিলাম তখন রিয়া বারবার ওকে কল দিয়ে যাচ্ছিল। ওরা হয়তো কোথাও দেখা করেছে। সায়ান অফিসে যায় না প্রাপ্তি, ও রিয়ার সাথে ঘুরে বেড়ায় সারাদিন। ওদের কথা শুনে অন্তত এইটুকু আমি বুঝতে পেরেছি, ব্যাস আপু আর একটা কথাও না সায়ানের বিরুদ্ধে। রিয়াকে অনেক জ্বালাতন করে ইদানিং, ও কথা বলে না ওর সাথে, এটা আমি খুব ভালো করে জানি। সকালেও এই মেয়ে অনেকবার কল দিয়েছিল, কিন্তু সায়ান ধরেনি, এটা আমি জানি। ও এখন শুধু আমাকেই ভালোবাসে। বিশ্বাস করা ভালো প্রাপ্তি, কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। তোমার বিশ্বাসটা হচ্ছে অন্ধ, তাই তুমি চোখে আর কিছুই দেখতে পাচ্ছ না। সায়ান নিজের মুখে আমার কাছে স্বীকার করেছে তোমাকে ভালোবাসে না। ও শুধু অভিনয় করে যাচ্ছে তোমার সাথে, এছাড়া আর কিছুই না। আপু প্লিজ চুপ করো। ওর বিরুদ্ধে আমি আর কিছু শুনতে পারবো না, একটা কথাও না। আচ্ছা ঠিক আছে, চুপ করে গেলাম। তুমি ওর ধর্ষিতা বই হয়েই থাকো। আপু চোখ ভরা পানি নিয়ে, তা নয়তো কি প্রাপ্তি? আমি তোমাকে আমার ছোট বোনের মতো দেখি, আর তুমি বলো আমি তোমার সংসারে সন্ধ্যের বিষ ঢালতে চাই। আমি তোমার খারাপ কেন চাইবো বলো? তোমার উসিলায় আমি আজ বেঁচে আছি, এখানে বসে আছি, আর আমি তোমার ক্ষতি কিভাবে চাইবো বলো? সায়ান তোমার স্বামী হয়ে তোমাকে ধর্ষণ করে, অন্য মেয়েদের সাথে রাত কাটায়, এটা আমি মেনে নিতে পারি না রে বোন। ও বৈধভাবে তোমাকে ধর্ষণ করে আর অবৈধভাবে অন্য মেয়েদের সাথে মেলামেশা করে। এত কিছু করেছে সে, তারপরেও তার সামান্য কেয়ারে তুমি কিভাবে এতটা বিশ্বাস করে ফেললে তাকে? এত বোকা তুমি, এটা আমি আগে বুঝিনি। আপু আমার ভালো লাগছে না আর এসব বিষয়ে কথা বলতে, প্লিজ এখন চুপ করো তুমি। ওর আসার সময় হয়ে গেছে, ও এগুলো শুনলে ভীষণ কষ্ট পাবে। তুমি দুটো হাত জোর করে করি, তুমি চুপ করো এবার। বলেই কান্নায় ভেঙে পড়ল প্রাপ্তি। মোনা আর কিছু বলেনি প্রাপ্তিকে। তারপর মোনা আর প্রাপ্তি যার রুমে চলে গেল। কিছুক্ষণ পরেই সায়ান বাসায় এলো, তারপর ফ্রেশ হয়ে নিল। প্রাপ্তি এসে সায়ানকে সন্ধ্যার নাস্তা দিল। সায়ান খাচ্ছিল আর প্রাপ্তির পাশের চেয়ারে বসে বারবার সায়ানের দিকে দেখছে আর ওকে পড়ার চেষ্টা করছে। মোনা যা বলেছে তা কি সত্যি? অনেকক্ষণ দেখলো প্রাপ্তি সায়ানকে। সায়ানের চোখে চোখ পড়তে অন্যদিকে চোখ সরিয়ে নেয়। খাওয়া শেষে সায়ান প্রাপ্তিকে জিজ্ঞেস করলো, আচ্ছা এবার বলো, এতক্ষণ আমার দিকে তাকিয়ে কি আবিষ্কার করলে? মানে মানে কি আবার? এতক্ষণ আমার দিকে তাকিয়ে ওইভাবে কি দেখলি আমাকে? বারে আমি বুঝি আমার বরকে দেখতে পারবো না? আরে পারবি না কেন? অবশ্যই পারবি। তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন যে? আচ্ছা থাক, তোর কিছু বলতে হবে না। মোনা আপু এসেছে আবার? কই পেত্তিটা? আছে ওর রুমে ঘুমাচ্ছে মনে হয়। আচ্ছা থাক, ঘুমাতে দে। তারপর ওরা দুজন রুমে চলে গেল। সায়ান শুয়ে রেস্ট নিচ্ছিল। প্রাপ্তি পাশে উঠে বসলো, তারপর বলল, আচ্ছা শুনুন, বলো, আমাকে নিয়ে একদিন লং ড্রাইভে যাবেন। আমার খুব ইচ্ছা যাওয়ার। যাওয়া যায় সত্যি? তাহলে চলেন, কালকেই যাই। পাগল নাকি তুই? কেন মন খারাপ করে? শীতটা আরো ভালো করে পড়ুক, তারপর গিয়ে ভালো লাগবে, মজা লাগবে ঘুরতে। অনেক দূরে কোথাও যাব। সত্যি তো? হ্যাঁ রে বাবা, সত্যি। আচ্ছা ঠিক আছে তাহলে। তারপর প্রাপ্তি নিচে নেমে রাতের খাবার রেডি করলো। রাতে তিনজন একসাথে খাবার টেবিলে আসলো। মোনা কিছুটা মন মরা। স্যার জিজ্ঞেস করলো, কিরে তোর আবার কি হলো? মন খারাপ কেন? কই কি হলো? ঠিকই তো আছি। না, তোকে আমি 5 বছর চিনি। কি হয়েছে বল? আরে এত জোর করছেন কেন আপু?
শরীরটা একটু খারাপ, তাই চুপচাপ। প্রাপ্তি: ও আচ্ছা। প্রাপ্তির এই কথা শুনে মোনা ভিতরে ভিতরে রেগে চুরমার হয়ে যাচ্ছে। না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। রাতে খাওয়ার পর সবাই যার যার মতো ঘুমাতে গেল। রাতে সায়ান আর প্রাপ্তি ঘুমাচ্ছে। সায়ান প্রাপ্তির অনেকটা কাছে এসেই ওকে জড়িয়ে ধরে শুয়েছিল। প্রাপ্তির চোখে ঘুম নেই, বারবার মোনার কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। রাত প্রায় 1টা। এমন সময় প্রাপ্তি আস্তে করে শান্ত হাতটারও শরীর থেকে সরিয়ে বিছানা থেকে নামলো। নেমেই সায়ানের ফোন চেক করলো। সায়ানের ফোনে কোনো লক দেওয়া ছিল না, তাই সহজেই প্রাপ্তি চেক করতে পারলো ওর ফোন। প্রাপ্তি সায়ানের ডায়াল লিস্ট, মেসেজ গ্যালারি সব কিছু চেক করলো, কিন্তু সন্দেহজনক কিছুই পেল না। শুধু ফোনই না, সায়ানের শার্ট, প্যান্ট, কোট সব ঘেঁটে দেখলো, কিন্তু কিছুই পেল না। তারপর সে এসে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নাস্তা বানানোর কাজ শেষ করে নিল। সবাই একসাথে নাস্তা করে নিল। সায়ান অফিসে চলে গেল। তারপর প্রাপ্তি মোনাকে বলল, আপু তুমি কেন আমাকে কাছে সায়ানের বিরুদ্ধে এতগুলো মিথ্যা কথা বলেছ? আমি কালকে ওর সব চেক করেছি, কিন্তু সন্দেহজনক কিছু পাইনি। তার মানে এই দাঁড়ালো যে তুমি মিথ্যা বলেছ আমাকে? না বোন, আমি এখন তোমাকে আর কিছু বলতে চাচ্ছি না এই ব্যাপারে। সময় হলে সত্যিটা নিজে থেকেই বেরিয়ে আসবে। আর কিছু বলবো না তোমাকে। ঠোঁটের কোণে একটা মিথ্যা হাসি নিয়ে এই বলে মোনা প্রাপ্তি থেকে বিদায় নিয়ে চলে গেল। মোনা চলে যাওয়ার পর মোনার কথাগুলো প্রাপ্তিকে খুব ভাবাচ্ছিল। এত খোঁজার পরেও তো কিছু পেলাম না ওর বিরুদ্ধে। 7-5 না ভেবে প্রাপ্তি নিজেকে শান্ত করলো। আগের মতোই নিজের কাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তারপরও একটা পিছুটান রয়েই যাচ্ছে মোনার কথাগুলোর প্রতি। দুপুরে নামাজ পড়ার পরে প্রার্থনা করলো, সায়ান যদি আমার সাথে অভিনয় করে থাকে তাহলে সেটা বোঝার অন্তত একটা উপায় আমাকে দেখাও আল্লাহ। তুমি ওকে হেদায়েত দান করো, তোমার পথে পরিচালনা করো খোদা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো ঘুমিয়েছিল। তারপর বিকেলে উঠে টিভি দেখলো কিছুক্ষণ। সায়ান ফিরে আসার পরে ফ্রেশ হয়ে নিল, নাস্তা করে নিল। তারপর দুজনে বসে একসাথে টিভি দেখছে ড্রয়িং রুমে। প্রাপ্তি আবারও সায়ানের দিকে তাকিয়ে ওকে যাচাই বাছাই করেছিল, ওকে পড়ার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কিছুই পাচ্ছিল না, সন্দেহজনক। এখন তো রাতেও সায়ান ঘুমিয়ে পড়ে। আগের মতো মেয়েদের সাথে কথা বলে না রাত জেগে, মদ সিগারেট খায় না, ব্যাস। আর না, অনেক সন্দেহ করেছি ওকে, আমি কোনো কিছুই খুঁজে পেলাম না ওর বিরুদ্ধে, শুধু শুধু ওর প্রতি সন্দেহ বাড়াচ্ছি। প্রাপ্তি ভাবা বন্ধ করে দিল সায়ানকে নিয়ে। তারপর আগের মতোই যাচ্ছে তাদের দিন। সায়ান আর এখন প্রাপ্তিকে আগের মতো জোর করে না তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। রাতে দুজনে একসাথে ঘুমায়। প্রাপ্তির সাথে খারাপ ভাবে কথাও বলে না। এই তো বেশ ভালো আছে প্রাপ্তি। একদিন প্রাপ্তির মায়ের কাছে কল দিয়ে কথা বলছিল, কেমন আছো মা? ভালো আছি, তুমি কেমন আছিস? আমিও অনেক ভালো আছি মা। জামাই ঠিক মতো তোর যত্ন নেয় তো? হ্যাঁ মা, ও আমার অনেক কেয়ার করে, এখন অনেক ভালোবাসে আমাকে, আগের মতো নেই একদম। ও এক নতুন সায়ান এখন মা, দোয়া করো আমাদের জন্য। প্রাপ্তি অনেক খুশি এখন। সায়ানও রীতিমতো প্রাপ্তির কেয়ার করে, প্রাপ্তির সব ইচ্ছা পূরণ করে, সব ভালোভাবেই যাচ্ছে তাদের। একদিন মোনা ফোন দিল সারাকে। হ্যালো সারা, বলছি, বলো কি বলবে? আমি বিজি আছি, এভাবে ইগনোর করছো কেন? প্রাপ্তি: না, একটু কাজ আছে তাই। যা বলার তাড়াতাড়ি বলো। প্রাপ্তি: আমি কখনোই তোমার খারাপ চাই না রে বোন। বোন ডেকেছি তোমাকে, কিভাবে আমি আমার বোনের ক্ষতি চাইবো বলো? আচ্ছা, কি বলার জন্য কল দিয়েছো সেটা বলো। সায়ান হয়তো ইতিমধ্যে তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে বলতে পারে, তুমি যাবা না ওর সাথে প্লিজ? প্রাপ্তি: কেন যাব না? আমার হাজবেন্ড আমাকে নিয়ে ঘুরতে যাবে, সেটাও কি তুমি সহ্য করতে পারবা না? সহ্য করার ব্যাপার না প্রাপ্তি, ব্যাপারটা তোমার জীবন মরণের। বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি চাই না। ব্যাস আপু, আমি রাখছি, আমার হাতে সময় নেই এখন, আল্লাহ হাফেজ। প্রাপ্তি আমার কথাটা
প্রাপ্তি ফোন কেটে দিল। সন্ধ্যায় সায়ান বাসায় এসে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে নাস্তা করলো। তারপর দুজনেই মিলে টিভি দেখছিল। প্রাপ্তি সায়ানের পাশে বসেছিল সোফায়। পাশে বসে সায়ানের কাঁধে মাথা রাখলো। সায়ানও প্রাপ্তির মাথার উপরে ওর মাথা রেখে পিছন থেকে প্রাপ্তির কাঁধে হাত রাখলো। তারপর সায়ান বলল, কিরে পাগলি, কি হয়েছে? আপনি সেদিন বলেছিলেন আমাকে নিয়ে লং ড্রাইভে যাবেন, সময়টা বুঝি এখনো আসেনি? সব প্ল্যানিং শেষ। আগামী শুক্রবার আমার অফিস নেই। সেদিন আমরা দিয়াবাড়ি যাব। ও, দিয়াবাড়ি? হ্যাঁ, দিয়াবাড়ি। অনেক বড় জায়গা, অনেক সুন্দর, খোলামেলা। হ্যাঁ, আমি জানি। আর দুদিন পরেই আমরা যাব। প্রাপ্তি খুশি সীমা নেই। খুশিতে আত্মরা হয়েও সায়ানকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপর হঠাৎ করেই ছেড়ে দিল। লজ্জায় লাল হয়ে গেছে প্রাপ্তি। তারপর এক দৌড়ে রুমে চলে গেল। পরের দিন বিকালে মোনা আবার প্রাপ্তিকে কল দিল। প্রাপ্তি কেটে দিচ্ছিল বারবার। মোনা অনেকবার কল দিল প্রাপ্তিকে, কিন্তু প্রতিবারই প্রাপ্তি কেটে দিচ্ছিল। তারপর মোনার কল দেওয়ার অফ হয়ে গেল। কিছুক্ষণ পরে প্রাপ্তি ফোনে একটা মেসেজ আসছে মোনার। মেসেজটা ওপেন করে প্রাপ্তি। লেখা ছিল, প্রাপ্তি প্লিজ পিক আপ দ্য কল, ইজ আর্জেন্ট। তারপর মোনা আবার কল দিল প্রাপ্তিকে। প্রাপ্তি রিসিভ করেই বলল, আপু তোমার প্রবলেম কি বলবে আমাকে? তুমি কি চাও না আমি ভালো থাকি? তুমি কি আমার সংসারটা ধ্বংস করে দিতে যাচ্ছ? রিল্যাক্স প্রাপ্তি, এত উত্তেজিত হচ্ছ কেন? আমি তোমাকে কল দিয়েছি আবার সতর্ক হওয়ার জন্য যে সায়ানের সাথে তুমি কোথাও বের হবে না। তোমার এসব ফালতু চিন্তা ভাবনা বাদ দাও আপু। আমি কালকেই যাচ্ছি ওর সাথে লং ড্রাইভে। দিয়াবাড়ি যাব আমরা কালকে সকালে। সারাদিন ঘুরবো। না প্রাপ্তি প্লিজ, আমি তোমাকে দুটো হাত জোর করে বলছি, তুমি যেও না প্লিজ প্রাপ্তি। রাখছি প্রাপ্তি। ফোন রেখে দিল। তারপর মোনার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল। প্রতিদিনের মতো সায়ান বাসায় ফিরল, নাস্তা খেলো। তারপর দুজনে মিলে টিভি দেখতে বসলো। টিভি দেখতে দেখতে এক পর্যায়ে প্রাপ্তি বলল, আচ্ছা শুনুন। জানবাকি বলো। প্রাপ্তি সায়ানের মুখে এই কথাটা শুনে প্রাপ্তি লজ্জায় লাভ হয়ে গেল। তারপর সায়ান বলল, এ কি এত লাল হয়ে গেলি কেন? না না কিছু না। আরে বল বল। না কিছু না, বললাম তো। আচ্ছা কি বলতে চেয়েছিলি সেটা বল তাহলে। আচ্ছা কালকে আমি কি পরবো? কি পরবি মানে? এটাও বলে দিতে হবে তোকে? না মানে কোন রঙের শাড়ি পরবো, চুল কিভাবে রাখবো, কি গয়না পরবো, চুরি মানে সব বলেন প্লিজ। আচ্ছা তুই রুমে যা, কি কি আছে বের কর, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর প্রাপ্তি রুমে গিয়ে আলমারি থেকে সবগুলো শাড়ি গয়না বের করলো। তার কিছুক্ষণ পরে সায়ান আসলো। এসে দেখে প্রাপ্তি পুরো বিছানায় ওর শাড়ি গয়না দিয়ে ভরে রেখেছে। সায়ান এই অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। প্রাপ্তি ভ্রু কুঁচকে বলল, এভাবে হাসছেন কেন? তো হাসবো না, কি অবস্থা করে রেখেছিস তুই, দেখ তো। হাসতে হাসতে বিছানায় লুটে পড়ল। প্রাপ্তির মুগ্ধ দৃষ্টিতে সায়ানের এই প্রাণখোলা হাসি দেখছে। বিয়ের 7 মাসে এই প্রথম সায়ানকে এইভাবে হাসতে দেখেছে প্রাপ্তি। তারপর প্রাপ্তি বলল, আপনি এভাবে হাসছেন মানে অনেক বড় একটা মিশনে সাকসেস হয়েছেন। একটু মুখ বাঁকিয়ে। না সাকসেস হয়নি, তবে হব বুঝলি পাগলি। কি মিশন শুনি? সেটা না হয় সাকসেস হওয়ার পরেই দেখলি। এখন তো কালকের সব সিলেক্ট করে দিতে হবে, তাই তো? আচ্ছা এখানে তো অনেকগুলো শাড়ি, এই শাড়ির জন্যই তো সিলেকশনে সমস্যা হচ্ছে। আপনি বলেন না কোনটা পরবো, কিভাবে রেডি হব প্লিজ। তারপর সায়ান একটা গোল্ডেন পার কার রঙের শাল শাড়ি প্রাপ্তির হাতে দিয়ে বলল, এই শাড়িটা তোকে খুব মানাবে, এটা পরবি। আর সাথে ম্যাচিং করে গোল্ডেন কালারের ঝুমকো, গোল্ডেন আর লাল কালারের চুড়ি পরবি। কপালে একটা স্টোনের টিপ পরবি। আর চুলগুলো খোলা রেখে সামনে এক গুছা চুল নিবি, এক পাশে স্মৃতি করবি। গাঢ় লাল রঙের লিপস্টিক লাগাবি, চোখে গাঢ় করে কাজল দিবি। ব্যাস আর কিছু লাগবে না, এতেই তোকে অনেক সুন্দর লাগবে।
সায়নের মুখে এই কথাগুলো শুনে বলে প্রাপ্তি কখনোই ভাবেনি সায়ন এত রোমান্টিক, প্রাপ্তি তা জানাই ছিল না। কথাগুলো শুনে প্রাপ্তি সায়নের দিকে এক দৃষ্টি চেয়েই আছে। ও একটা গভীরতায় মুগ্ধ হয়ে গেছিল। তারপর সায়ন প্রাপ্তির কাঁধে হাত দিয়ে বলল, এই কই হারিয়ে গেলি তুই? তোরটা তো আমি সিলেক্ট করে দিলাম, এবার আমারগুলো কে সিলেক্ট করে দিবে? আচ্ছা দিচ্ছি। তারপর প্রাপ্তি সায়নের একটা খয়েরি রঙের একটা পাঞ্জাবি আর সাদা পায়জামা বের করে দিল। সায়ন বলল, পাঞ্জাবি পরবো? কেন? না মানে আইনজি লাগে খুবই। তুই আমার জন্য শার্ট প্যান্ট করে কোট লিস্ট করে দে প্লিজ। তারপর প্রাপ্তি সায়নের জন্য একটা সাদা রঙের শার্ট, কালো প্যান্ট আর নেভি ব্লু কালারের কোট বের করে দিল। সব গুছিয়ে নিল প্রাপ্তি। তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লো। রাত প্রায় 1:20 দিকে প্রাপ্তি ফোনে এসে একটা কল আসলো, অচেনা নাম্বার। তাই প্রাপ্তি কল রিসিভ করেনি, সাইলেন্ট করে রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। সকাল সকাল প্রাপ্তি ঘুম থেকে জেগে ওঠে, ফোনটা হাতে নিয়েই দেখে ওই অচেনা নাম্বার থেকে 68টা মিস কল উঠে আসে আর 5টা মেসেজ। প্রাপ্তি মেসেজগুলো ওপেন করলো ও মেসেজগুলো পড়ে বুঝলো সেগুলো মোনার মেসেজ, যেখানে লেখা ছিল, প্লিজ প্রাপ্তি ফোনটা ধরো, দোহাই লাগে আল্লাহর। প্লিজ প্রাপ্তি তুমি কোথাও যেও না সায়নের সাথে। সায়ন এখনও রিয়াকে চায়, ও তোমাকে কখনোই ভালোবাসেনি, সব ওর প্ল্যান। আমি তোমাকে বোন ডেকেছি, তাই কখনোই তোমার ক্ষতি করতে চাই না। 5 নাম্বার মেসেজটা ওপেন করে দেখলো মোটামুটি অনেক বড় একটা মেসেজ, আর প্রথমগুলো পড়েই ওর মন মেজাজ খারাপ হয়ে গেছে। তাই পরের মেসেজটা আর পড়েনি প্রাপ্তি। মেসেজটা পড়েই সকাল সকালই প্রাপ্তির মেজাজ খারাপ হয়ে গেল। ওর পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে। মনে মনে ভাবছিল, এই মোনা আপুকে আমি নতুন করে জীবন দিয়েছি আজ আমার সংসার ভাঙার জন্য। ওকে আমি এত শ্রদ্ধা আর সম্মান করতাম, কিন্তু ও এসব কর্মকাণ্ড ওর প্রতি আমার সব স্নেহ মমতা আর বিশ্বাস শেষ করে দিয়েছে। প্রাপ্তি মন খারাপ করে ড্রয়িং রুমে বসে আছে। সকাল 7টা বাজে। সায়ন ঘুম থেকে উঠে দেখে প্রাপ্তি এমন মনমরা হয়ে বসে আছে। তারপর সায়ন এসে পাঞ্জাবির পাশে ঘেঁষে বসলো। পিছন থেকে প্রাপ্তির কাঁধে হাত রেখে বলল, কিরে রেডি হচ্ছিস না কেন?